সত্যজিৎ রায় ছাড়া কেউ বোঝেননি তাকে। এক বুক অভিমান বুকে নিয়েই বিদায় নেন মন্দার বোস। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের শোনাবো অভিনেতা কামু মুখোপাধ্যায়ের বেদনাদায়ক জীবনের গল্প। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। যখন সত্যজিৎ রায়ের মরদেহ নন্দনে শায়িত ছিল অগণিত অনুগামী শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, তখনও কিছু মানুষের মাঝে এক পৌর থমথমে মুখ নিয়ে বসে আছেন। মাথায় বিস্তৃত টাক, চুল বেশিরভাগই পাক ধরেছে, কালো মোটা ফ্রেমের চশমা। যত সন্ধে ঘনিয়ে আসতে লাগলো তত সেই ব্যক্তি আরো শোকাতুর হয়ে পড়লেন, কাঁদছিলেন। অবশেষে মরদেহ যখন কেওড়াতলা মহাশ্মশানে শায়িত হলো, পায়ের কাছে বসে হাউ হাউ করে কাঁদছিলেন সেই পৌর। কপাল চাপড়ে কান্না, কেউ কেউ কাঁধে পিঠে হাত রেখে শান্ত করার চেষ্টা করছিলেন। সেই চেষ্টায় মাঝে মাঝে থামছিলেন। সাদা কালো টিভির পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে। একজন বললেন, কামু বাচ্চাদের মতো কাঁদছে হাউ হাউ করে, কাঁদবে না? এত বছরের সম্পর্ক। কিংবদন্তি সত্যজিৎ রায়ের দেহকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাচ্ছে কলকাতা পুলিশ। পায়ের কাছে মাথা নিচু করে বসে আছেন কামু মুখোপাধ্যায়। এক অব্যক্ত অধিকারবোধ ওখানে থাকার। আর একটু পরেই দেহ চলে যাবে ইলেকট্রিক চুল্লিতে, এক জ্যোতিষ্কের আগুনে মিশে যাওয়া। সত্যজিৎ রায়ের একটি গল্প আছে, পটলবাবু ফিল্ম স্টার। মাঝে মাঝে কামু মুখোপাধ্যায়ের কথা মনে পড়লে, তার অভিনীত চরিত্রগুলির কথা মনে পড়লেও একই কথা মনে হয়। নায়ক, সোনার কেল্লা, ফটিক চাঁদের মতো সিনেমা করার পরেও উনি স্বল্প উপস্থিতির অতিথি চরিত্রই করেছেন সব থেকে বেশি। কিছুক্ষণের উপস্থিতি, কখনো বা হয়তো সংলাপও নেই, তাতে কি প্রচণ্ড স্ক্রিন প্রেজেন্স। নিজের সর্বস্ব দিয়ে একটা ছাপ রেখে যাওয়ার সচেতন প্রয়াস। চারুলতায় কয়েক মুহূর্তের জন্য অতিথি শিল্পী, অথচ চারুলতার আগে 1959 সোনার হরিণ ছবিতে আবদুল্লাহ নামক একটি নেগেটিভ চরিত্রে উনি ছবির অনেকটা জুড়ে অভিনয় করেছেন। শোনা যায় কামু মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন এত অল্প স্ক্রিন প্রেজেন্সের জন্য। সত্যজিৎ রায় তাকে বোঝান, স্বল্প সময়ে ইম্প্যাক্ট রাখাই আসল মুন্সিয়ানা। আর নায়ক ছবিতে কামুকে দিয়েছিলেন এক গুরুত্বপূর্ণ চরিত্র, প্রীতিশ সরকার। কিন্তু এরপর সোনার কেল্লা আর অনেক পরে ফটিক চাঁদ বাদ দিলে গোপীকাইন বাঘাবাইন থেকে গোপী বাঘা ফিরে এলো পর্যন্ত সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় পরিচালিত একের পর এক ছবিতে তাকে পেয়েছি ইম্প্যাক্টফুল অতিথি শিল্পী হিসাবেই। এই ব্যাপারটা বোধহয় বাংলা সিনেমার অন্যান্য পরিচালকরাও বুঝে গিয়েছিলেন। কামু মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের সুবর্ণ অতিথি শিল্পী। সোনার হরিণ এবং কখনো মেঘের মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা হিসেবে সুযোগ পেলেও অন্য বেশিরভাগ ছবিতেই হয় তিনি অতিথি শিল্পী, নয়তো অল্প সময়ের জন্য দেখা যায় এমন সব চরিত্র পেতেন। সবাই তো ওর মানিকদার মতো অর্জুনের চরিত্র দিতে পারবেন না, তাই ওকে কখনো হতে হলো ডাকাত, দুশ্চরিত্র বিজনেস ক্লায়েন্ট, ভিলেনের ডান হাত ইত্যাদি। 1964 থেকে 1922 সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের সঙ্গে 10টি ছবিতে কাজ করেন কামু মুখোপাধ্যায়। আর 1959 থেকে 1992 অবধি প্রায় 3 দশক ধরে অন্যান্য পরিচালকদের সঙ্গে কাজ করেন মাত্র 17টি ছবিতে। 1959 প্রথম কাজ করার পরেও 5 বছর অপেক্ষা করতে হয় চারুলতায় একটি গুরুত্বহীন অতিথি চরিত্রের জন্য। সোনার কেল্লায় মন্দার বোসের মতো হেভিওয়েট চরিত্র করার পাশাপাশি ওকে আমরা দেখেছি মৌচাকে অল্প সময়ের জন্য হিন্দুস্থানি দারোয়ানির চরিত্রে, স্বয়ং সিদ্ধায় খলনায়কের মোসাহেব হতে। এ দুর্ভাগ্য কামু মুখোপাধ্যায়ের মতো ক্ষণচন্মা শিল্পীর, বাংলা সিনেমার না আমাদের। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কাম্য। বাংলা সিনেমা তো চিরকাল চরিত্রাভিনেতাদের মাথায় তুলে রেখেছে। একের পর এক সিনেমায় নায়ককে ছাপিয়ে অভিনয় করে গিয়েছেন চরিত্রাভিনেতারা। তাহলে কামু মুখোপাধ্যায়ের বেলা কেন এমন হলো? কামু মুখোপাধ্যায় নিজেও বুঝতে পারতেন ওর অভিনয় দক্ষতার সদ্ব্যবহারের সুযোগ বাংলা ছবিতে উনি সে অর্থে পাচ্ছেন না। কখনো ওর স্বভাব কৌতুক মিশিয়ে বলতেন, মন্দার বোসের বাজার মন্দা। আবার ডায়েরিতে লিখে রাখতেন, যেহেতু আমার জন্ম হলো কয়লা খনিতে, খনির কুলি পারল না কো আমায় চিনতে। মনের ব্যথা মনে চেপে ঘুরি হেতা সেতা, মানিকদা এক চিনল আমায়, খুঁজল মনের ব্যথা। সত্যিই কামু মুখোপাধ্যায়কে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন সত্যজিৎ রায়।
ওর ছবিতে কোনো চরিত্র না থাকলেও এমনকি একটি কয়েক মুহূর্তের অতিথি চরিত্র হলেও একটানা ইউনিটের সঙ্গে থাকতেন কামুবাবু। সত্যজিৎ রায় নিজে স্বীকার করে গিয়েছেন কামু মুখোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতার কথা। উনি কতটা নিশ্চিন্ত থাকতেন কামুর ওপর কোনো দায়িত্ব দিয়ে, কতটা সপ্রতিভ ছিলেন কামু। হয়তো একসময় কামু মুখোপাধ্যায় নিজের প্রায়োরিটি বেছে নিয়েছিলেন অভিনয় জীবনে। মানিকদার পাশেই থাকবেন, অন্য পরিচালকদের থেকে যা পাচ্ছেন তার থেকে ভালো কিছুর আশা নেই, তাই এটা হারাতে চান না। পরিস্থিতি বোধহয় পরিবর্তন হচ্ছিল ৮০ দশকে এসে। গৌতম ঘোষের পার এবং বুদ্ধদেব দাশগুপ্তের ছবি ফেরাতে কাজ করলেন কামু। ছোট হলেও ভালো চরিত্র। ফেরা ছবিতে মন্টু দত্ত নামক এক যাত্রা কোম্পানির মালিকের ঝকঝক চরিত্রায়ন অন্য সব চরিত্রকে ছাপিয়ে যায় অল্প সময়ের মধ্যে, যাকে বলে আ ক্লাস অ্যাপার্ট। কিন্তু ১৯৯১ পর তাকে আর কাজ করতে দেখা যায় না। ১৯৯২ সত্যজিৎ রায় চলে গেলেন, আর কামু মুখোপাধ্যায়কেও আর রূপালী পর্দায় দেখতে পেলাম না আমরা। সত্যজিৎ রায় প্রয়াত হওয়ার পর ওর কীর্তি, চলচ্চিত্র, ওর সঙ্গে কাজ করা বিশিষ্ট অভিনেতাদের নিয়ে ছোটদের বড়দের সকলের জন্য একের পর এক অনুষ্ঠান হতে থাকে টিভিতে। কিন্তু কখনো কামু মুখোপাধ্যায়কে ডেকে কোনো অনুষ্ঠান করা বা তার সাক্ষাৎ নেওয়া চোখে পড়েনি চট করে। তার মানিকদা চলে যেতেই কামুও বিস্মৃত হয়ে গেলেন। কয়েক বছর পর একদিন বেসরকারি সংবাদ মাধ্যমে জানা গেল কামু মুখোপাধ্যায় পক্ষাঘাতে পঙ্গু, শয্যাশায়ী, ঠিক করে কথাও বলতে পারছেন না। সেই সংবাদ মাধ্যম উল্লেখ করেছিল কোনো ছবির শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে বিপত্তি, একটি চোট লেগেছিল যা ক্রমে কাবু করে ফেলেছে তাকে। তারপর একদিন খবর এলো কামু মুখোপাধ্যায় আর নেই। তেমন চাঞ্চল্যকর কিছু না, একটি ছোট্ট খবর সংবাদপত্রে। অভিনেতা কামু মুখোপাধ্যায় তার সিআইটি রোডের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর কারণ ১০ বছর দীর্ঘ রোগভোগ, রিউমাটয়েড আর্থারাইটিস। শেষে একটা কথাই বলা যায়, প্রীতি সরকার অথবা মন্দার বোস দুটি চরিত্রই ট্রেনের কামরা দৃশ্যের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৯১ মুক্তি পাওয়া একটি অখ্যাত বাংলা ছবি পলাতকাতেও কামু মুখোপাধ্যায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেন ট্রেনের সহযাত্রী। দৃশ্যটি পুরোটাই ট্রেনের ভিতরে। সেই সহজাত স্মার্ট কামু মুখোপাধ্যায় বিশ্বাসযোগ্য, মিথ্যে বলা এবং অস্বীকার দুটোই স্মার্টলি করতে পারে। এই চরিত্রে একই সঙ্গে প্রীতি সরকার এবং মন্দার বোসের ছায়া দেখতে পাওয়া যায়। এই স্বল্প সময়টুকু দর্শকের মনে জায়গা করে নেবে শিল্পী কামু মুখোপাধ্যায় নিজ গুণে। জীবনের অভিজ্ঞতায় যা শিখেছেন, অর্জন করেছেন, কোনো ভুলচুক নেই। আর কোনো পরিচালকের গাইডেন্স বা লিডের বোধ হয় দরকার পড়তো না তার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য ও মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।